আমার অ্যাচিভমেন্ট কেউ আমার কম্পিটিশনে আমার কাছে আসতে পারবে না। 5 বছর এএফসি চ্যাম্পিয়ন করেছি, আমি হেড কোচ ছিলাম। আন্ডার 19 আন্ডার 17 টিমকেও কোচিং করেছি ইন্ডিয়া টিমে। আপনি তো মানে একদম অভিজ্ঞ একজন কোচ। ক্লাবের তো প্রচুর লোকজন ঘোরাঘুরি করে, কে কে কখন কাকে কোচিং রাখবে না রাখবে এইসব, মানে ব্যাপারটা হলো পলিটিক্স আর কি। আমি দেখলাম এইসব ব্যাপারে আমি নেই, আমি আস্তে আস্তে সরে গেলাম। অন্য স্পোর্টসের জন্য ইন্টারেস্টেড হয়, ফুটবলটা তো নেগলেক্টেড কেন? না, আমি সব গেমের কথা বলছি। ওই স্পন্সর্স, হ্যাঁ, স্পন্সর্স না হলে তো কেউ চালাতে পারবে না। কজন আর নিজের পকেট থেকে খরচা করে চালাবে? যেটা সাপোর্ট একটা তো দরকার না সব জায়গায়। যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ওদের বড় বড় ক্লাব, ওদের বিশাল সাপোর্ট আছে। কিন্তু আমরা সেই স্ট্রাগলটা করেছি বলে আজকে এই নেক্সট জেনারেশন তারা এই ফলটা ভোগ করছে। তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছে ফুটবলে অ্যানালিসিস করা, কি ভুল হলো না হলো, খেলার মধ্যে তো হার জিত হতেই পারে, এইগুলোই আর কি বোঝানো। এই যে আজকে আমার লিগ খেলছে, প্রতিটা ম্যাচে প্রথম ম্যাচ জিতেছি 11 গোল, সেকেন্ড ম্যাচ জিতেছি 5 গোল, থার্ড ম্যাচ জিতেছি 6 গোল, এইভাবে জিতছি। আবার কালকে খেলা ছিল, জিতেছি 9 গোল। তবে তো মোটিভেটেড আছি, মোটিভেশন না করলে কোনো খেলা ঠিক মতো হবে না। আমাদের স্পেশাল গেস্ট হলো অনিতা সরকার। অনিতাদিকে অনিতাদিকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। ফুটবল, উইমেন ফুটবল বলতে যেই নামটা আমাদের মনে প্রথমে আসে সেটা হলো অনিতা সরকার। অনিতাদি 12 বছর বয়স থেকে ফুটবল খেলেন এবং তারপর উনি কোচ হিসেবে কাজ করছেন এবং ওনার নিজের একটা ফুটবল একাডেমি আছে এবং উনি প্রচুর অ্যাকোলেডস, প্রচুর মাইলস্টোন, প্রচুর কিছু অতিক্রম করে আজকে উইমেন ফুটবলকে একটা জায়গায় নিয়ে গেছেন। অনিতাদির স্ট্রাগল, অনিতাদির যেই রেকগনিশন, অনিতাদি কী করে এগিয়ে গেছে শোনা যাক অনিতাদির কাছ থেকে। অনিতাদি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা, প্রথমে অনিতাদি শুনবো যে তোমার যে ফুটবল একাডেমি তার সম্বন্ধে শুনবো, তোমার স্ট্রাগল সম্বন্ধে শুনবো, তুমি কি করে ফুটবলটাকে চুজ করলে সেটা নিয়ে শুনবো তোমার কাছ থেকে। আচ্ছা, ছোটবেলা থেকেই এই একটা ফুটবলের প্রতি আমার টান ছিল, যেহেতু আমার বাবা খেলতেন। তখন বাবার সঙ্গে গিয়ে আমরা কালীঘাট এই পার্কে আর কি, সতীশ মুখার্জি রোড কালীঘাটে থাকতাম। কালীঘাট পার্কে গিয়ে বাবার সঙ্গে আমরা বল করাতাম। আমাদের তখন জায়গা ছিল না খেলার। আচ্ছা আচ্ছা ওরা মারতো, বল খেলতো, আমরা বল কুড়িয়ে কুড়িয়ে ওদের দিতাম, এরকম। আচ্ছা। তারপর থেকে আস্তে আস্তে পাড়ায় খেলতে আরম্ভ করলাম। পাড়ায় খেলতে খেলতে আমার নামও হয়ে গেল লেডি চুনি। পাড়াতে সবাই লেডি চুনি বলে ডাকতে আরম্ভ করলো। এমনকি স্বনামধন্য একজন প্লেয়ার নানটা গুহ, রবীন গুহ, ওনার ভাইয়ের গাড়িতে আমি এমন জোরে শট মারলাম, গাড়ির কাঁচ ভেঙে দিল। বাবা, ওরকমই আর কি। এখন উনি নাম দিলেন। এই করে করে ফুটবলের প্রতি একটা আকর্ষণ এসে যায়। বলা বাহুল্য যে আমি ক্রিকেটও খেলতাম। আচ্ছা, ক্রিকেটে একটা ন্যাশনালও খেলেছি, আচ্ছা। কিন্তু তা জানি না কেন যে ফুটবলের ওপর এত টান। তারপর বাবার হাত ধরে আমি মিসেস আরতি ব্যানার্জির বাড়ি গেলাম। সেক্রেটারি ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পিকে ব্যানার্জির ওয়াইফ। আচ্ছা, তো ওনার বাড়িতে গিয়ে বাবার সঙ্গে যেতে বাবা বললেন যে আমার মেয়ে খুব ফুটবলে ইন্টারেস্টেড, আপনাদের অ্যাসোসিয়েশনে ভর্তি হতে চায়। তো তখন উনি বললেন ঠিক আছে, ওকে মেয়েকে নিয়ে কালীঘাট মাঠে আসবেন, আমি দেখবো কিরম খেলে, তারপরেই নেবো। তখন ওখানে বেশ কিছু মেয়ে ওখানে প্র্যাকটিস করতো মেয়েদের। দেখলাম সুশীল ভট্টাচার্যের আন্ডারে। আচ্ছা, প্রথম ফুটবলের কোচ হচ্ছে আমাদের সুশীল ভট্টাচার্য। আচ্ছা। ফুটবলে যখন মহিলা ফুটবলের জন্ম হয় তখন সুশীল ভট্টাচার্য ফুটবলটাকে এগিয়ে নিয়ে যায় মহিলাদের। আচ্ছা, তো সেখানে গিয়ে উত্তীর্ণ হলাম, ভালো লাগলো। তারপরে আমাকে একটা এক্সিবিশন ম্যাচ খেলাতে নিয়ে গেল মেয়েদের। তখন আমরা একসঙ্গে প্রায় 50 জন মতো মেয়ে প্র্যাকটিস করতাম। সেখান থেকেই আমরা ন্যাশনাল যেতাম, সেখান থেকেই আমরা কমলা নেহেরু ট্রফি খেলতাম, জোনাল খেলতাম, আরও অনেক ফেডারেশন কাপ খেলতাম, এইভাবে খেলতাম আর কি। তারপরে আস্তে 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 ইন্ডিয়া টিমে ঢুকলাম। প্রথম ইন্ডিয়া খেলি 79, তখন আমার অনেক কম বয়স। মালয়েশিয়া, তারপরে ব্যাংকক, এইগুলো জায়গায় গেছিলাম। তো সিঙ্গাপুর, তো মোটামুটি ওখানেই আমরা মালয়েশিয়ার সঙ্গে 7টা স্টেট ম্যাচ খেলেছি, 7টাতেই আমরা জিতি। বাহ। আমাদের টিম তখন খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ সবাই একসঙ্গে প্র্যাকটিস করতাম দীর্ঘদিন ধরে। তারপরে ওখানে আসার পর তারপরে
দীর্ঘদিন ধরে এইসব ন্যাশনাল খেলা, তারপরে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল প্রচুর খেলা আস্তে আস্তে শুরু করলাম। করার পর যখন আমার আস্তে আস্তে বয়সটা শেষের দিকে আসলো, তখন আমি কোচিং লাইনে এলাম। আচ্ছা। প্রথম যাই ইংল্যান্ডে আমি কোচিং করতে, প্রথম প্রি কোর্স যেটা প্রিলিমিনারি কোর্স, সেটা 96-এ খেলা ছাড়লাম। 96-এ আমি গেলাম ইংল্যান্ডে, ওখানে প্রায় 21 দিনের মতো ছিলাম। তো ওই কোর্স ওদের দেখলাম যে ওদের কোচিংয়ের যে টেকনিক, যে প্র্যাকটিস, যে পদ্ধতিতে ওরা প্র্যাকটিস করায়, টোটালি আলাদা, আমাদের এখানকার সঙ্গে কিছুই তো মিলছে না। ওই এ সার্টিফিকেশন, সি সার্টিফিকেশন বলে কিছু আছে, এগুলো কি করা তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এটা ইংল্যান্ড থেকেই করা? না, ইংল্যান্ড থেকে তো করেছি, প্রথমে ওটা করলাম। তারপরে আমি এসে এখানে ইস্ট বেঙ্গল ক্লাবে ছেলেদের জয়েন করলাম, ছেলেদের টিমে, আচ্ছা। আন্ডার 16। ওটা পল্টু দাস আছে, মিস্টার পল্টু দাস সেক্রেটারি ছিলেন তখন ইস্ট বেঙ্গলের, ওনার হাত ধরে আমি আসি। ওখানে জয়েন করার পর পল্টুদা খুবই খুশি যে প্রথম মহিলা হিসাবে ছেলেদের কোচ। আচ্ছা। তো ইস্ট বেঙ্গল ক্লাবে তখন পল্টুদা খুব মানে অ্যাপ্রিসিয়েট করলেন আমাকে। তারপর ওখানে 2 বছর কোচিং করালাম। করানোর পর ছেলেগুলো বেশ ভালোই খেলছিল আন্ডার 16। তারপরে ব্যাপারটা হলো আস্তে আস্তে আমি ভাবলাম না, আমাকে নিজেকে কিছু করতে হবে আর কি। তারপরে ক্লাবও দেখলো যে কোনো ক্লাবের তো প্রচুর লোকজন ঘোরাঘুরি করে, কে কে কখন কাকে কোচিং রাখবে না রাখবে এইসব, মানে ব্যাপারটা হলো পলিটিক্স আর কি। তা আমি দেখলাম এইসব ব্যাপারে আমি নেই, আমি আস্তে আস্তে সরে গেলাম, গিয়ে আমি নিজেই কোচিং ক্যাম্প শুরু করলাম। বাহ। হ্যাঁ, তোমার তাহলে ক্লাবের নামটা কি এখন যেটা? ইনভেনশন ফুটবল কোচিং সেন্টার। ইনভেনশন ফুটবল কোচিং সেন্টার। আচ্ছা। এখানে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে, মানে একসঙ্গে প্র্যাকটিস করাই আমি। আচ্ছা। বহু ছেলে আছে, তার মাঝখানে আমি অনেক ছেলেদের টিমে প্র্যাকটিস করিয়েছি, যেমন মির্জাপুর ক্লাব আছে, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব, এগুলোতে প্র্যাকটিস করাতাম আর কি ছেলেদের টিমে। তারা ভালোই রেজাল্ট করেছে এবং বলা বাহুল্য যে মোটামুটি লিগটা তারা বেশ ভালোভাবে খেলে একটা উত্তীর্ণ পদে গেছে, মানে টিম তুলেছি আমি। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে না, এবারে আমার কাছে যখন এত মেয়েরা আসছে ইন্টারেস্টেড, তখন মেয়েদের টিম নেওয়ার জন্য করার জন্যে আমি আইএফএকে একটা চিঠি দিলাম অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আর কি। আচ্ছা। কারণ আইএফএ তো আমাদের মেন সংস্থা, তারপর আইএফএর ওপর আছে এআইএফএফ। তো আইএফএকে আমি চিঠি দেওয়ার পর ওরা আমাকে ক্লাব করার জন্যে অনুমতি দিলেন। আচ্ছা। তাহলে ইনভেনশন নামে আমি মেয়েদেরও মানে দীর্ঘদিন লিগ 2002 থেকে আর কি অ্যাপ্লিকেশন পেলাম। তারপরে 2002 থেকে মেয়েদের টিম আস্তে আস্তে সব গ্রামে গিয়ে আদিবাসীদের নিয়ে এদিক ওদিক গিয়ে খুঁজে খুঁজে বার করে সেই মেয়েদের টিম নিয়ে মেয়েদের টিম তৈরি করলাম। তৈরি করে এরা তো চিরস্থায়ী নয়, আজকে এবছর আমার টিমে খেলছে, হয়তো অন্য কেউ ক্লাব আরও ভালো সুযোগ দিল বা ভালো কিছু ওদের করিয়ে নিয়ে চলে গেল, সবসময় তো এদের রাখা যায় না। তো যাই হোক, আদিবাসীরা আবার এরা তাড়াতাড়ি বিয়েও করে ফেলে, 17-18 বছরের মধ্যে বিয়ে করে ফেলে। তো যাই ওইভাবেই আমি আর কি আমার টিমটাকে আস্তে আস্তে চালাচ্ছি। এখন তো বিশাল খেলছে আমার মেয়েরা, বলা বাহুল্য যে আমার টিমের মেয়েরা, এখন আমি একটা স্পন্সর পেয়েছি। স্পন্সর ছাড়া ফুটবল চালানো যায় না, একার দ্বারা হয় না। নিশ্চয়। চাকরি করে চাকরির পয়সা দিয়ে ফুটবল চালানো খুবই দুষ্কর ব্যাপার। সেই জন্যে একজনকে আমি পেয়েছি, ভদ্রলোক খুবই ইন্টারেস্টেড খেলাধুলায়, মিস্টার দেবাশিস সেন। উনি হচ্ছেন কালিম্পংয়ের, ওনার নিজস্ব একাডেমি আছে। আচ্ছা। দেবাঞ্জন শেয়ার গার্লস একাডেমি। সেই একাডেমিতে 30 জন মেয়ে সারা বছর থেকে প্র্যাকটিস করে, খাওয়া দাওয়া দেয়, ওরা পড়াশোনা করায় এবং যাবতীয় সব কিছু ওরা চালায়, ওনার যে কমিটি আছে। তো হঠাৎ করে আইএফের মারফতে আমি দেবাশিস বাবুর সঙ্গে পরিচয় হয় আমার। তো উনি এই ক্লাবটা আমার সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসেন। তো ওনার সঙ্গে আমি কাজ করে খুবই খুশি এবং এত ভালো উনি ভদ্রলোক, উনি প্লেয়ারদের জন্যে মানে অনেক কিছু করে দেন।
একদম। দিদি, এবার নেক্সট সেগমেন্ট অফ কোয়েশ্চেনে আসি, যে আজকাল দেখা যাচ্ছে যে যেমন ক্রিকেট মানুষে মেয়েরা খেলতে তাও দেখি ইন্টারেস্টেড হয়, অন্য স্পোর্টসের জন্য ইন্টারেস্টেড হয়। তো ফুটবলটা এত নেগলেক্টেড কেন, বা নেগলেক্ট থেকেও মেন জিনিস হলো বাবা মারা ফুটবল খেলতে মেয়েদের দিতে চায় না কেন? এটা তোমার কি মনে হয়, কি ট্যাবু আছে না, মাথায়? আমি প্রথম কোশ্চেনটা বলি। আজকালকার মেয়েরা খেলতে দেয় না বা সেটা আমি মানতে পারবো না। কারণ আমরা যখন খেলতাম তখন 50 জন 60 জন মেয়েরা খেলতো। যখন আইএফের আন্ডারে এলো, তারপরে যখন ফুটবল শুরু হলো 91 থেকে, এই যে আমাদের এখন ক্লাব হয়েছে 16টা বি গ্রুপের ক্লাব, 16টা এ গ্রুপের ক্লাব। দুটো বাড়িয়েছে বি গ্রুপে, এখন 16 জায়গায় 18টা হয়েছে। তাহলে তুমি ধরো 30টা করেও যদি মেয়ে হয়, কতগুলো মেয়ে খেলছে? সে তো নিশ্চয়ই। কতগুলো মেয়ে খেলছে তাহলে ভাবো। ঠিক আছে, তো মেয়েরা আসছে না সেটা বলবো না, মেয়েরা আসছে। কিন্তু তুমি যে বলছো শহরতলির মেয়ে, শহরতলির মেয়েরা কেন আসছে না? তাদের বাবা মার একটা মেয়ে, সব মোবাইল ঘাঁটাঘাঁটি বেশি করে, তাদের চিন্তাধারাই আলাদা। তারা ফুটবল খেলার বেশি ইন্টারেস্ট নেই, কারণ বাবা মা তাদের ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করবে, তাদের ফুটবল খেলাবে না। এটাই মেন সমস্যা। আর বিশেষ করে তুমি বলছো যে ফুটবলটা কেন এগিয়ে যাচ্ছে না, মহিলা ফুটবল, দেখো আমাদের প্রচার প্রসার দুটোই নেই। আজকে ফুটবলে যদি এই তোমাদের মতো ধরো ইউটিউবার বলো বা মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যদি না এগিয়ে আসে, তাহলে ফুটবলটা কোথায় থাকবে বলো তো? কে জানবে? আজকে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, কন্যাশ্রী কাপ, কেউ জানেই না লোক যে কন্যাশ্রী কাপ চলছে। তো ন্যাচারালি এটা তো আমাদের হাইলাইট করার দরকার আছে না? নিশ্চয়ই। হাইলাইট না করলে কে জানবে আমাদের ফুটবল চলছে, মেয়েদের ফুটবল? স্পন্সরসদের অনেক এগিয়ে আসার দরকার, স্পন্সরদের অনেক এগিয়ে আসা দরকার। নিশ্চয়ই। এটা তো যে কোনো জিনিসের জন্যই স্পন্সরসদের। আচ্ছা, আমাকে তুমি বলো অনিতা দি, এই যে উইমেন্স স্পোর্টস, আমি শুধু ফুটবল বলবো না, উইমেন্স স্পোর্টসে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হার্ডশিপটা কিসের? হার্ডশিট বলতে তোমার ফিনান্সিয়াল প্রবলেম প্রচুর। একটা ক্লাব চালাতে গেলে, এই যে আমি একজন আজকে স্পন্সর পেয়েছি, আজকে কালিম্পংয়ের থেকে একাডেমি থেকে মেয়েদের আনছি, আমার স্পন্সরার উনি সাহায্য করছেন। ঠিক আছে, এরকম যদি না হয় প্রতিটা ক্লাবে নিজেদের ফান্ড থেকে কত খরচা করবে, কত ফান্ড থাকতে পারে? এটাই তো হার্ডশিপ। আমিও চালাতে পারতাম না। সেটা নিশ্চয়ই। ফুটবল ছাড়াও যে আজকাল, না না, আমি সব গেমের কথা বলছি। ওই স্পন্সরস, হ্যাঁ, স্পন্সরস না হলে তো কেউ চালাতে পারবে না। কজন আর নিজের পকেট থেকে খরচা করে চালাবে? যেটা সাপোর্ট একটা তো দরকার না সব জায়গায়। যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ওদের বড় বড় ক্লাব, ওদের বিশাল সাপোর্ট আছে। প্লাস আমাদের ম্যাডাম, চিফ মিনিস্টার ম্যাডামও ওদের ভালো ইয়ে দেয়, অনুদান দেয়। কিন্তু আমাদের যেহেতু ছোট ছোট ক্লাব, সেটা তো আমরা সেরকম অনুদান পাই না। উনি আমাদের দেন, উনি স্পোর্টসের দিকে ভীষণ এনকারেজ করেন। স্পোর্টসের আমি কখনো বলছি না যে উনি স্পোর্টসে এনকারেজ করেন না, বরঞ্চ এখন বলা বাহুল্য যে মেয়েরা আগে এত চাকরি পায়নি, এবারে ন্যাশনাল গেমসের মেয়েদের প্রত্যেকটা মেয়েকে চাকরি দিচ্ছেন। তো তার মানে কি আমি বলবো দিদি, এই যে আজকে স্পোর্টসে লোকেরা আসছে, স্পোর্টসে না থেকে স্পোর্টস খেলে একটা অ্যাচিভমেন্ট করে চাকরি নিচ্ছে, এটাই কি মেন রিজন ফর স্পোর্টস? একটা খেলে চাকরি নিচ্ছে, আমরা তো অনেক ন্যাশনাল করেছি, অনেক ইন্ডিয়া খেলেছি, তারপরে গিয়ে চাকরি। তোমরা তো একটা লিগের লোক আজকালকার দিনে, বলছি আমি বোঝাচ্ছি তোমায়। এখনকার দিনে তাদের তো অতটা আমাদের মতো অত স্ট্রাগল করতে হচ্ছে না। আচ্ছা, আমরা যেভাবে স্ট্রাগল করেছি সেটা মানে সত্যি কথা বলতে প্রচুর স্ট্রাগল করেছি আমরা এই ফুটবলকে নিয়ে। আর তারপরে আমরা ভালোর দিকে মুখ দেখেছি। কারণ আমাদের টাইমে যারা খেলেছে মোটামুটি সবাই চাকরি পেয়ে গেছে। আচ্ছা, এমন কেউ নেই যে চাকরি পায়নি। কিন্তু আমরা সেই স্ট্রাগলটা করেছি বলে আজকে এই নেক্সট জেনারেশন তারা এই ফলটা ভোগ করছে। তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছে ফুটবলে। তারা কিন্তু আজকে ইন্ডিয়া টিমে খেলছে, বহু মেয়ে ন্যাশনাল খেলছে, তারপরে যা যা আছে খেলা সবই করছে তারা। তো তুমি দিদি, তুমি যদিও একবার বলেছো, আবার শুনতে চাইবো যে তোমার
এখন তুমি যদি বসে যদি তুমি চিন্তা করো তোমার কি অ্যাচিভমেন্টস হয়েছে, শুধু ট্রফি তো অ্যাচিভমেন্ট হয় না, অ্যাচিভমেন্ট হয় যেরকম একটা ক্লাব করা অ্যাচিভমেন্ট হয়, অ্যাচিভমেন্ট হয় যে মানুষকে মোটিভেট করে ফুটবলে আনা। তো তোমার অ্যাচিভমেন্ট হিসাবে তুমি কি কি হ্যাঁ ধরছো? নিশ্চয়ই, আমি তো ইন্ডিয়া টিমে ছিলাম, দীর্ঘদিন কোচিং করিয়েছি। আমার আমার অ্যাচিভমেন্ট কেউ আমার কম্পিটিশনে আমার কাছে আসতে পারবে না, কারণ আমি ইন্ডিয়া টিমকে 5 বছর এএফসি চ্যাম্পিয়ন করেছি, আমি হেড কোচ বাহ ছিলাম। বাহ। ঠিক আছে, 1 বছর রানার। তারপরে আন্ডার 19, আন্ডার 17 টিমকেও কোচিং করেছি ইন্ডিয়া টিমে। দীর্ঘদিন 8 বছর ধরে ইন্ডিয়া টিমে ছিলাম। আমার হাত ধরে আমার বাংলায় 3-4টে মেয়ে, তারাও আমার ক্যাম্পে এসেছিল ইন্ডিয়া টিমে। আন্ডার 14-এর একটি মেয়ে আন্ডার 16 খেলেছে। হ্যাঁ, আচ্ছা। তো এইগুলোই তো অ্যাচিভমেন্ট, এইগুলোই তো লড়াই করে পাওয়া। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আরও আশা করছি যে এই পাহাড়ের মেয়েরা এতদিন পর এই প্রথম মানে লাস্ট ইয়ার থেকে আমার কাছে খেলছে। ওরা কিন্তু এতদিন এই পাহাড়ের মেয়েরা ফুটবল লিগ খেলেনি, একদম। কলকাতায় আইএফএ লিগ খেলেনি বা কন্যাশ্রী কাপ খেলেনি। তারাও কিন্তু একটু আধটু সুযোগ পাচ্ছে। তাদের থেকেও 3টে মেয়ে যেহেতু ন্যাশনাল গেমস খেলেছে, ন্যাশনাল গেমসের মানে পজিশন এনে দিয়েছে, সেকেন্ড প্লেস, সেই জন্যে তারাও 3টে মেয়ে চাকরি পাচ্ছে। তা এইভাবেই অ্যাচিভমেন্টটা তাদের করতে হবে এবং এইভাবেই তাদের লক্ষ্য রেখে আর কি যেতে হবে। নিশ্চয়ই। কিরকম ধরনের চাকরি বা কোথায় চাকরি না, normally পায়? এখন যেটা পাচ্ছে সেটা দেখো, কোনো চাকরি ছোট না। এখন যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশে চাকরি দিচ্ছে তাদের, বাহ। কনস্টেবলে। নট ব্যাড, খারাপ না, ভালোই নিশ্চয়ই চাকরি। ভালো, হ্যাঁ। তাদের ক্যাটাগরি অনুযায়ী, তাদের এডুকেশন অনুযায়ী চাকরি পাবে। আচ্ছা। তুমি জানো সন্তোষ ট্রফি যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের প্রত্যেকটা ছেলেকে আমাদের মিনিস্টার ম্যাডাম চাকরি দিয়েছে। প্রত্যেকটা ছেলেকে যারা সন্তোষ ট্রফি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন করেছে টিমে, ছেলেদের কথা বলছি। তো সুতরাং উনিও চেষ্টা করছেন, কিন্তু আমাদের চাকরিটাও তো দেখতে হবে, খুব টাফ। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। তো নিশ্চয়ই। আচ্ছা দিদি, আমাকে তুমি বলো যে এই যে খেলার জন্যে যে কত ঘন্টা ট্রেনিং মিনিমাম দরকার, যে এই যে একটা ভালো ফুটবলার হওয়ার জন্যে, সে উইমেনই হোক আর মেনে হোক? দেখো, আমাদের কিন্তু সেরকম শিডিউল আমরা তৈরি করতে পারি না। একটা ইন্ডিয়া টিমে খেলতে গেলে তাকে সকালে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা, বিকেলে 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এটা প্র্যাকটিস করার দরকার আছে। আচ্ছা। তার এন্ডুরেন্স প্র্যাকটিস, তার ফিটনেস প্র্যাকটিস, সমস্ত কিছু। তো সেইগুলো জায়গা কোথায়? আমরা তো একটা মাঠে লড়াই করার মতো অবস্থা। ক্রিকেট সিজনে তারা নিয়ে নেয়, প্র্যাকটিস করার জায়গা থাকে না। হকি সিজনে তারা নিয়ে নেয়, মাঠগুলো জায়গা থাকে না। এইভাবে আমরা লড়াই করে করে প্র্যাকটিস করাই, এইভাবে করি। ক্রিকেট সিজনে বলে না, করতে দেবো না, আপনাদের জিনিসপত্র সরিয়ে নিন, নাহলে ফেলে দেবো। এই এই ময়দানের এই অবস্থা। ভেরি স্যাড, কিন্তু তাও মানে এগোচ্ছি যে যে আমরা ফুটবলে, এটা শুনেও ভালো লাগে দিদি। গভর্নমেন্ট ইন্টারভেনশন বা গভর্নমেন্ট থেকে আপনার কি মনে হয় কি আরো হলে বেটার হতো সিচুয়েশনটা? এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট হোক। পজিশন আছে, গভর্নমেন্ট তো করছেন, কিন্তু আরেকটু এগিয়ে এলে ভালো হয়। কারণ আমাদের যে গরিব ঘরের মেয়েরা খেলতে আসছে এখন বর্তমানে, সব আমি বিভিন্ন গ্রাম থেকে বলবো, মানে একদম অত্যন্ত গ্রামে আর কি, হ্যাঁ, যারা কিনা পান্তা ভাত খেয়ে খেয়ে খেলতে আসে, এই আদিবাসী মেয়েগুলো। তো ওদের সত্যি কথা বলতে তাদের বাস ভাড়াও পায় না, ট্রেন ভাড়াও পায় না, এরকম অবস্থা আর কি। কিন্তু খেলাটাকে ভালোবাসে, খেলাটা শিখতে চায় তারা। তাদের পাশে দাঁড়াতে হবে। তারা অ্যাকচুয়ালি এখন ওরাই হচ্ছে, ওদের ভালো ট্রেনিং করলে, ওরা তো ট্রেনিং পায় না, ভালো করে ট্রেনিং করলে ওরাই একদিন সেরা হবে। সেই সব মেয়েদের আনতে হবে। এবং আমি বলবো যে গ্রাসরুট যেগুলো সাপ্লাই লাইন, এই স্কুলিং যে লিগটা বাচ্চাদের আন্ডার 14, আন্ডার 15, এইসব লিগ করতে হবে, এসব খেলা চালু করতে হবে। প্লাস মেয়েদের একাডেমি নেই, হ্যাঁ, মেয়েদের একাডেমি করতে হবে, সব স্টেটে করতে হবে। এবং আমাদেরও সবাইকে উদ্যোগ নিয়ে
যদি কোনো জায়গায় এরকম কিছু হয়, যেমন একটা আছে কালিম্পং বললাম, তো কালিম্পংটার আমাদের কালিম্পংয়ে গিয়ে ওখানে একাডেমিতে ওরা কাজ করছে। এখন যদি আমাদের এইখানে হয়, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় বলো বা আশেপাশে কোনো জায়গায়, হ্যাঁ সেখানে হলে তবুও কিছু মেয়ে মানে অন্তত মুখ দেখা যাবে, এরকম আর কি। একাডেমি খুবই দরকার, একাডেমি ছাড়া সাপ্লাই লাইন হবে না। প্লাস তোমার স্কুল গেম ছাড়া কোনো সাপ্লাই লাইন পাওয়া যাবে না, স্কুলের বাচ্চাদের ভালোভাবে ট্রেনিং দিতে হবে। একদম ঠিক কথা। কারণ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আজকে আমার কাছে অনেকেই আছে কলকাতায় যাদের মেয়েদেরকে শেখাতে চায় ফুটবল, বা ছেলেদেরকেও শেখাতে কোচিং, তাও ছেলেদের কোচিং আমি বলতে পারবো, কিন্তু মেয়েদের কোচিং ক্লাবস কি কলকাতায় আছে দিদি? হ্যাঁ আছে, আমি নিজেই তো করাই। আচ্ছা, তুমি একজন আছো, তোমার কোচিং ক্লাবটা এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? তাহলে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে করাই। ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তোমার সাথে যোগাযোগ করলে মোটামুটি অবশ্যই অবশ্যই তো দিদির সাথে যোগাযোগ আমরা হেল্প করব আপনাদেরকে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে বাচ্চা বয়সে ফুটবলে যদি ট্রেনিং দেওয়াতে, তো অনিতাদি ডাইরেক্টলি ট্রেনিং দেন, তো প্লিজ আমাদেরকে মেসেজ করুন, আমরা অনিতাদির নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ডাইরেক্টলি অনিতাদির সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার ছেলে বা মেয়েকে ফুটবল বা ফুটবলার হিসাবে তৈরি করতে পারেন। অনিতাদি, এবার তুমি আমাকে বলো যে তোমার ফুটবলের মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? একটা ফুটবল খেলার জন্যে একটা একটা বাচ্চার মিনিমাম রিকোয়ারমেন্ট তুমি কি দেখো, যে ও কি দেখে তুমি নাও, মানে যে আসবে তাকে কি তুমি নিয়ে নাও, না তোমার একটা সিলেকশন ক্রাইটেরিয়া? যদি বলো তাহলে এখন তোমাকে যে ফুটবলের বেসিক জিনিসগুলো, ধরো একটু বলে কিক করা বা বল নিয়ে একটু দৌড়ানো বা বলটা নিয়ে একটু জ্যাগলিং করা, এগুলো প্রথম থেকে না শেখালে হবে না। তো মিনিমাম রিকোয়ারমেন্ট আমি চাইলে হবে না, ওদের শেখাতে হবে, তারপরে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টটা পাওয়া। না তুমি যে ধরো যেরকম আমরা ইন্টারভিউ করতে, ফর এক্সাম্পল আমি যদি একটা কর্পোরেটের সঙ্গে কম্পেয়ার করি, যে কেউ যদি ইন্টারভিউ করতে আসে, সে যদি ফ্রেশারও হয়, তার আমি একটা ক্রাইটেরিয়া দেখে নিই, যে সে ঠিক করে কথা বলতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, তার সফট স্পোকেন, তার ইংলিশ ভালো বলতে পারে, বাংলা ভালো বলতে পারে। তো তুমি তোমার যেরকম ফুটবলে তুমি যখন কাউকে নেবে, সে ছোট বাচ্চাই হোক বা মাঝবয়সী হোক, মানে তোমার যা এজ ক্রাইটেরিয়া হোক, মানে একদম ছোট বাচ্চা হোক বা 12-13 বছরের একটা বাচ্চা হোক, তো তুমি কি দেখে নাও তার কাছ থেকে? না আমি দেখি ছেলেটার পোটেনশিয়াল কতটা আছে। হ্যাঁ সেটাই, পোটেনশিয়ালটা কি বলতে কি বোঝাচ্ছ? মানে খেলাটাও হবে কিনা তার দ্বারা, হ্যাঁ এটাই, তার দ্বারা সেই খেলার শিক্ষাটা পাবে কিনা বা হবে কিনা। হ্যাঁ, যেটা আমি ওকে শেখাবো সেটাও নিতে পারবে, মানে অ্যাডপশন করতে পারবে কিনা, সেই দেখেই নেওয়া হয়। যদি মনে হয় যে না এর দ্বারা হবে না, তাহলে মানে তুমি অ্যাজিলিটি দেখো, স্ট্রেংথ দেখো। এজিলিটি ওগুলো তো পরের ব্যাপার, আগে বেসিক জিনিসগুলো দেখি যে বলটা কিক করতে পারছে কিনা, বল নিয়ে দৌড়তে পারছে কিনা, স্ট্যামিনা আছে কিনা, বলটা পাস করতে পারছে। স্ট্যামিনা ফ্যামিনা তো আমি তৈরি করব, তবে তো ওকে, একটা কোচ স্ট্যামিনা তৈরি করে। আচ্ছা, কিন্তু যদি বলো যে তার কি দেখে নি, তাহলে তার বেসিক গুলো দেখতে হয়, রিফ্লেক্স কিরকম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই ফুটবল খেলতে গেলে কি আমাদের কোনো মিনিমাম কোয়ালিফিকেশন লাগে? দেখো ফুটবল খেলতে গেলে হয়তো লাগবে না, কিন্তু ইন ফিউচার লাগবে, যদি সে জব চায় বা কিছু। তাও কোয়ালিফিকেশন না পেলে তো তাকে, না করলে তো তাহলে তো তাকে ওই আজকাল পিওনের চাকরিও হাই সেকেন্ডারি পাস হয়ে গেছে গভর্নমেন্ট সার্ভিসে। তার মানে ফুটবলের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও দরকার, অবশ্যই দরকার। এটা একটা ভালো ইনফরমেশন তুমি আমাকে দিলে। তোমার ড্রিম, তোমার স্বপ্ন উইমেন ফুটবল নিয়ে কি, যদি আমাদের সঙ্গে শেয়ার করো দিদি? আমার স্বপ্ন হচ্ছে, আমি তো অনেকটা জার্নি আমি ক্রস করে এসেছি এই এখন, তো মোটামুটি কিছু স্বপ্ন আমার পূরণ হয়েছে। যেমন আমার স্বপ্ন ছিল ইন্ডিয়া টিমে কোচিং করব, দীর্ঘদিন 8 থেকে 10 বছর আমি ইন্ডিয়া টিমে কোচিং করেছি। তো আমার স্বপ্ন ছিল ইন্ডিয়া টিমে খেলা, আমি নিজে অনেক দিন দীর্ঘদিন খেলেছি। এবারে এখন স্বপ্ন হচ্ছে, যদি আমাদের ক্যাম্প থেকে আজকে আমাদের যে জয়েন্টলি আমরা কাজ করছি, যদি এই জয়েন্টলি আমাদের এই টিম থেকে যদি 2-1টা মেয়ে বেঙ্গল টিমে চান্স পায়, বা 2-4জন ছেলে, যদি আমি যে যাদের ছেলেদের ট্রেনিং, তারা যদি বিভিন্ন ক্লাবে চান্স পায় বা একটা ন্যাশনালে চান্স পায়,
এগুলোই আমার ড্রিম। বা ইন্ডিয়া খেলে যদি একটা মেয়ে, তাহলে আমার থেকে গর্ববোধ আর কেউ করবে না, আমারই ভালো লাগবে। নিশ্চয়ই। এত পরিশ্রম করছে এদের পেছনে। নিশ্চয়ই। অ্যান্ড আমাদের শুভেচ্ছা রইল যে আপনার ড্রিমটা যেন মানে সফল হোক। চাইবো যে অনেকে এগিয়ে আসুক স্পন্সরশিপ নিয়ে। প্রিন্ট মিডিয়া রয়েছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, তারাও যেন আসুক, যেটা আপনি বললেন, যাতে এই জিনিসগুলোকে আমাকে তো প্রমোট বলা করার হয়নি। জন্য। আমি জার্মানি থেকেও প্রায় 6 মাস ছিলাম, ওখান থেকেও কোচিং লাইসেন্স নিয়ে এসেছি। আপনি তো মানে একদম অভিজ্ঞ একজন কোচ। তো কোচিং লাইনে তো আছেই, প্লাস নিজেও খেলেছি, সেই অভিজ্ঞতা একসঙ্গে দুটো দিয়ে আমার ভালোই, মানে আমি করতে পারছি আর কি, কিছু শেখাতে পারছি। তো যারা অ্যাসপিরেন্ট, যারা ফুটবল অ্যাসপিরেন্ট, যারা অ্যাসপায়ার করছে যে ফুটবল অ্যাজ এ ক্যারিয়ার দেবে, তাদের জন্য যদি কোনো টিপস তোমার কাছ থেকে থাকে, তুমি যদি তাদেরকে কোনো টিপস দাও। না, আমার কথা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করো, গিভ ইউর 100%, ইউল গেট রেজাল্ট। আর তোমার যেটা করছো, তোমার অ্যাকচুয়ালি যে মোটিভটা থাকবে, অ্যাটলিস্ট তোমার ফোকাস থাকবে যে হাউ ইউ উইল প্লে, কেমন করে তুমি খেলবে, এবং ফোকাস থাকবে গোলের দিকে। তবেই তুমি মানে নিজেকে একটা ভালো প্লেয়ার মনে করতে পারবে। নিশ্চয়ই। আর প্র্যাকটিস আওয়ার্সগুলোকে মেনটেন করতে। হ্যাঁ, ইয়েস, ইভেন ডিসিপ্লিন আগে আসবে আমাদের খেলাধুলার মধ্যে, সব খেলার মধ্যে ডিসিপ্লিন না থাকলে কোনো খেলাই হবে না। প্লেয়ারদের লাইফে ডিসিপ্লিনটা খুবই দরকার। অনিতাদি, আমার লাস্ট প্রশ্নতে তোমার কাছে আসি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটারও তোমার সাথে আমি তো অনেক দিন থেকে তোমাকে চিনি, তোমাকে কখনো আমি ডিপ্রেসড, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলোতে দেখি না। তো তার মানেটা কি এটাই বলবো যে যারা স্পোর্টস বা খেলাধুলা করে বা ফুটবল খেলে বা হোয়াট এভার গেম খেলে, তাদের কি অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো কি কম হয়? না, সেটা হয়তো খেলার মধ্যে দিয়ে থাকি বলে অতটা আসে না। সেটা মানে যেহেতু ফুটবলটাকে খুবই ভালোবাসি, সেই জন্য ডিপ্রেশনটা খেলার মধ্যে থাকি, প্র্যাকটিসের মধ্যে থাকি, বা ডিপ্রেশন আসবে না, আসবে টিম যদি হেরে যায়। তাহলে মোটিভেট করো কি করে? করি যে নেক্সট ম্যাচ আমাদের আরও ভালো খেলতে হবে, ওদের আরও উদ্বুদ্ধ করতে হবে, ইন্সপায়ার করতে হবে প্লেয়ারদের। তবে তোমাকে নিজে আগে মোটিভেটেড থাকলে তবে তো তুমি তোমার টিমকে মোটিভেট করতে পারবে। হ্যাঁ, মানে নিজেকে তো মেন সেই নিজেকে ভাববো যে না, হয়তো কোনো যেগুলো ভুল আছে, যেগুলো প্লেয়ারদের, সেগুলো ঠিক করে দেয়া, অ্যানালিসিস করা, কি ভুল হলো না হলো, খেলার মধ্যে তো হার জিত হতেই পারে, সেইগুলোই আর কি বোঝানো, যে অ্যানালিসিস করে যে। তবে তো মোটিভেটেড আছি, মোটিভেশন না করলে কোনো খেলা ঠিক মতো হবে না। এই যে আজকে আমার লিগ খেলছে, প্রতিটা ম্যাচে প্রথম ম্যাচ জিতেছি 11 গোল। আরে বাবা! হ্যাঁ, প্রথম ম্যাচ জিতেছি 11 গোল, সেকেন্ড ম্যাচ জিতেছি 5 গোল, থার্ড ম্যাচ জিতেছি 6 গোল, এইভাবে জিতছি। আবার কালকে খেলা ছিল, জিতেছি 9 গোল, এইভাবে আসছি। তাহলে মোটিভেট করেছি বলেই তো প্লেয়াররা এইভাবে রেজাল্ট করছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্যে। অনিতাদি, এবং অনিতাদির সঙ্গে যোগাযোগ করার জন্য প্লিজ আমাদেরকে মেসেজ লিখুন, এবং আমরা চাই যে অনেক অনেক মহিলারা ফুটবল খেলুক এবং ফুটবল দেখুক, ফুটবল থেকে অনুপ্রেরণা নিক, কারণ ফুটবল ইজ আ গেম অফ লাভ, ফুটবল ইজ আ গেম অফ পাওয়ার। প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, অনিতাদি।